সাথী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের একাধিক নেতৃত্ব, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, এই সব জেলা থেকে নেতৃত্বরা আজকে আমরা ঝাড়গ্রাম জেলার সম্মেলনে উপস্থিত হয়েছি। সম্মেলন শুরু হয়ে গেছে, পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মালা দিয়েছি। এই শহীদদেরকে মালা দেওয়া, শ্রদ্ধা জানানো আমাদের কাছে কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়। একটা সময় প্রত্যেকটা দিন ডিওয়াইএফআই এর কমরেডদের লাশ আমাদের প্রাক্তনীরা কাঁধে বয়েছে। এই পিছন থেকে দাঁড়িয়ে আছে একদম ওই সামনে পর্যন্ত। জোনাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির সেক্রেটারি, ইউনিট কমিটির নেতারা ডিওয়াইএফআই করতো। প্রত্যেকটা দিন তাদেরকে এই ঝাড়গ্রামের বুকে কচু কাটা করেছে। কেন? কিসের জন্য? কি দাবি ডিওয়াইএফআই এর? দাবি তো একটাই, সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই। এই দাবিতে কোথাও কোনো ভুল আছে? আজকে ঝাড়গ্রামের মানুষরা সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা চায় না। আজকে ঝাড়গ্রাম গোটা জেলা নিজেদের ছেলেগুলোকে নিজেদের জেলাতে, নিজেদের রাজ্যে রাখতে চায় না। আজকে গোটা ঝাড়গ্রাম জেলাতে স্কুলগুলোর গেটে তালা দিয়ে আর মদের দোকান খোলার পক্ষে দাঁড়িয়ে আছে। আজকের গোটা ঝাড়গ্রাম জেলা তারা রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল, আটা চায় না। তাহলে কেন ডিওয়াইএফআই কর্মীদেরকে কচুকাটা করলো? কারো গলাটা উড়িয়ে দিল, কারো শরীরটাকে বোম দিয়ে উড়িয়ে দিল, কারো ঘর ভেঙে দিল, কারো ছেলেকে 3টে দিন আম গাছের তলাতে বডিটাকে সৎকার করতে দিল না সালকু সোরেন। কি প্রয়োজন ছিল? কি লক্ষ্য ছিল? কি উদ্দেশ্য ছিল? কারা ছিল এই ছত্রধর মাহাতোরা? কারা আসতো এই ঝাড়গ্রামের বুকে তাদের मोटरसाइकिले चेपे? जब गरीब आदमी को काटा जा रहा था, जब गरीब आदमी को मारा जा रहा था, जब वामपंथियों को खून किया जा रहा था, तब कौन लोग थे? ये लोग মাওবাদীদের পিছনের গাড়ির সিটে বসে নিয়ে গোটা ঝাড়গ্রাম জেলা অভয়ে ঘুরে বেড়াতো। কারা ছিল? তারাই তো যারা আজকে ওষুধ কোম্পানি থেকে টাকা খাচ্ছে আর ওষুধের দাম বাড়াচ্ছে, যারা আজকে সাদা খাতাতে শিক্ষক, মাস্টারমশাই, দিদিমণিদের চাকরি দিচ্ছে আর তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে। তারাই তো যারা আজকে আরজি করের মতন হসপিটাল থেকে মেয়েটাকে রেপ করে খুন করে দিল আর গোটা হসপিটাল থেকে মুর্দों का लाश जो था वो लाश बेच रहा है। এরাই তো ছিল, এদেরই তো নাম তৃণমূল। আজকে কারা বিজেপিতে হয়েছে? ঝাড়গ্রাম জেলার আশেপাশের পাড়াগুলোতে, ঝাড়গ্রাম জেলার ভেতরে, ঝাড়গ্রাম পৌরসভা থেকে এই নয়াগ্রাম পর্যন্ত পঞ্চায়েতগুলোতে আশেপাশে চোখ দিয়ে তাকালে কি দেখতে পাওয়া যায়? সেদিনকে যারা তৃণমূলের বড় নেতা ছিল, দিনে মাওবাদী, দিনে তৃণমূল, রাতে মাওবাদী, আজকে তো তারাই বিজেপির নেতা হয়েছে। কি করছে? 4 বছরের অগ্নিবীর দেশ কা নজওয়ান ও দেশের জন্য সেনাবাহিনীতে যুক্ত হবে, 4 বছরের জন্য সিভিকে কাজ করবে, তারপরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। কি নিয়ে এলো? রেল, ভেল, বিএসএনএল, এলআইসি বেচে দাও। প্রত্যেকটা দিন বামপন্থীদের লড়াই আন্দোলনে যে 100 দিনের কাজটা ছিল, সেই কাজের টাকা যদি তৃণমূল চুরি করেছে, তো 2014 সালে মোদি দেশের সরকারে আসার পরে এই 100 দিনের কাজকে বন্ধ করে দিয়েছে। আজ গোটা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ নেই। कारा बीजेपी महंगाई कमर तोड़ रहा है, बेरोजगार झाड़ग्राम छोड़ने के लिए मजबूर है, दवाई का दाम सर चढ़कर बोल रहा है, खाने का ठिकाना नहीं, रहने का जगह नहीं, और बोल रहा है कि हिंदू खतरे में है। अरे ना तो हिंदू खतरे में है, ना तो मुसलमान खतरे में है। अगर कोई है तो झाड़ग्राम থেকে শুরু করে গোটা ভারতবর্ষের গরিব আর মেহনতি মানুষ আর বেকার ছাত্র যুবরা বিপদে আছে। কি আছে এদের ব্লুপ্রিন্ট? কি করছে? কাল থেকে গোটা ভারতবর্ষে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে? না তো। ভারতবর্ষের মাটিতে ঢুকে 26 জনকে খুন করে দিয়ে চলে গেল आतंकवादीरा। जवाब तो भाजपा को देना पड़ेगा, दिल्ली का सरकार को, कि आप लोग बोले थे कि 370 नंबर धारा अगर नहीं रहेगा तो भारतवर्ष में आतंकवाद समाप्त हो
স্বাধীন করছো, আর তারপর কি হবে বলেছিল আতঙ্কবাদ সমাপ্ত হয়ে যায়গা। কেন আমাদের 26 জনকে খুন করে দিয়ে চলে গেল? কেন? কোথায় ছিল সেনা? কোথায় ছিল ভিজিলেন্স? কেন তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? সেনাতে কেন শূন্য পদ? পশ্চিমবঙ্গের পুলিশে কেন শূন্য পদ? আরে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, কিন্তু পার্মানেন্ট পুলিশের চাকরি দিচ্ছে না কেন? স্কুলে, কলেজে, সমবায়ে, অফিসে, আদালতে, সব জায়গাতে কন্ট্রাকচুয়াল লোক, ঠিকাতে लोग। वेतन कितना है? 5,000 रुपए, 6,000 रुपए, 10,000 रुपए, 12,000 रुपए। মায়েরা বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন 10,000 টাকাতে ঘর চলে? 15,000 টাকাতে ইলেকট্রিকের বিল দিয়ে বাপ মায়ের সেবা করে বাচ্চার লেখাপড়া, বইয়ের জামা কাপড় কিনে ঘর চলছে? তাহলে কেন গোটা দেশে লাখ লাখ কোটি কোটি শূন্য পদ, পশ্চিমবঙ্গে 12 থেকে 15 লাখ শূন্য পদ কেন নিয়োগ করছে না? তাহলে আমরা যারা খেটে খেতে চাইছি, যারা অনুব্রতর সাথে গরু পাচার করতে চাইছি না, যারা অভিষেকের সাথে কয়লা পাচার করতে চাইছি না, যারা জ্যোতিপ্রিয়দের সাথে চাল চুরি করতে চাইছি না, আসলে এরা চাইছে আমরা যাতে গা গতর খাটিয়ে মাথা উঁচু করে সৎ পথে রোজগারের জায়গা না পায়। তাই এরা আজকে ঠিকাতে নিয়োগ করছে। ঠিকাতে নিয়োগ করা মানে বেকারদের মজুত বাহিনী তৈরি করে দেওয়া। ঠিকাতে নিয়োগ করা মানে যার কাজের কোনো নিরাপত্তা থাকবে না, সুরক্ষা থাকবে না, বেতনের ঠিক থাকবে না, পেনশনের ঠিক থাকবে না, মিনিমাম ওয়েজ প্রত্যেক দিনের ন্যূনতম মজুরি ঠিক থাকবে না, বেতন বাড়বে কিনা তা ঠিক থাকবে না। যারা রাজমিস্ত্রির সাথে কাজ করেন বুকে হাত দিয়ে বলুন বেতন বাড়ছে? যারা 100 দিনের জব কার্ডে আছেন তাদের বেতন বাড়ছে? যারা সমবায়ে কাজ করেন তাদের বেতন বাড়ছে? যারা বড় বড় দোকানে কাজ করেন তাদের বেতন বাড়ছে? যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তাদের বেতন বাড়ছে? যারা প্রত্যেকটা দিন নিজের গায়ে গতর খাটিয়ে গাড়ি চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, পিকআপ চালাচ্ছেন, তাদের বেতন বাড়ছে না? কেন বাড়ছে না? क्योंकि सरकार नहीं चाहती है। আমাদের মায়েরা গায়ে গায়ে বন্ধন ব্যাংকে লোন নিতে বাধ্য হচ্ছে সোনার গয়না কেনার জন্য না, ঘরের চাল ফুটো হয়ে গেছে, চালটা সেরে দিতে হবে। কেন? কারণ আবাস যোজনায় ঘর পায়নি। কেন লোন নিতে বাধ্য হচ্ছে? মেয়েটার বিয়ে চলে এসেছে, বিয়ে দিয়ে দিতে হবে। কেন? কারণ আমার নিজের ইনকামে মেয়ের বিয়ে দেওয়ার মুরদ নেই, আমাকে লোন নিতে হচ্ছে বন্ধন ব্যাংকে। স্বল্প পুঁজির যে ব্যাংকগুলো, ছোট পুঁজির, সেই পুঁজির কাছে, সেই ব্যাংকগুলোর কাছে কেন লোন নিতে হচ্ছে, ধার নিতে হচ্ছে? কারণ বাড়িতে যে বুড়ো লোকটা আছে তার হার্টের রোগ হয়ে গেছে, সরকারি হসপিটালে তার ট্রিটমেন্ট হচ্ছে না, আর স্বাস্থ্য সাথীর কার্ডে বেসরকারি হসপিটালগুলো মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। আর এই লোনে বেসরকারি ব্যাংকগুলো নিজেদের ইচ্ছা মতো সুদ নিচ্ছে। সরকারের কোনো আছে? না তো মাইক্রো ফিনান্স ব্যাংককে দেখছে, না তো পরিযায়ী শ্রমিককে দেখছে, না তো বেকার ছেলে মেয়েদেরকে দেখছে, না তো আমাদের পোয়াতি মাগুলোকে দেখছে। শুধু টিভিতে যুদ্ধ হবে, শুধু খবরের কাগজে যুদ্ধ হবে, শুধু इंडिया पाकिस्तानी যুদ্ধ হবে, और भारतवर्ष के अंदर जो बेरोजगारी है उसके खिलाफ कब लड़ाई होगा? ভারতবর্ষের ভেতরে যে প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে তার বিরুদ্ধে কবে লড়াই হবে? ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদেরকে কম পয়সায় নিজেদের গতর বেচতে বাধ্য করছে, তার বিরুদ্ধে কবে লড়াই হবে? পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, বিধানসভা থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত, পঞ্চায়েতের মেম্বার থেকে এমপি পর্যন্ত তৃণমূল আর বিজেপির জনপ্রতিনিধিরা আছে, কিন্তু পার্লামেন্টের ভেতর থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিধানসভা আর আমাদের পঞ্চায়েতের দপ্তরগুলোতে আমাদের কাজের জন্য কোনো কথা নেই, কোনো কথা নেই। মাওবাদীরা খুন করলো, তৃণমূলের সঙ্গে আঁতাত করলো, মাওবাদীদের আজকে ঘর হয়ে গেল বড় বড়, আর গায়ে গঞ্জে আমাদের যে লোকগুলোকে খুন করে দিয়ে চলে গেল, শহীদ করে দিয়ে চলে গেল, সেই শহীদ পরিবারগুলো কিছু পাবে না সরকারের কাছ থেকে? সরকার বলেছিল তো সব শহীদ পরিবারগুলোকে আমরা ফিরে মূল স্রোতে ফিরিয়ে আনবো। কাহা গয়া মমতা ব্যানার্জি কা ওয়াদা, কাহা গয়া মোদি কা ওয়াদা? এখন তৃণমূল বিজেপি মিলে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করছে।
আর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের গোয়াল ঘরে আমরা যাকে জানি যখন সাড়ে সাড়ে মারামারি হয় তখন কিন্তু বাছুরেরই ঠ্যাং ভেঙে যায়। আজ তৃণমূল বিজেপি মারামারি করছে আর ঠ্যাং ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের। তাই আমাদের সম্মেলনের অন্য কোনো কাজ নেই। আমাদের সম্মেলনে ঠিক হবে দ্বিতীয় সম্মেলন থেকে তৃতীয় সম্মেলন পর্যন্ত ঝাড়গ্রামের বুকে ডিওয়াইএফআই কি করেছে কাজের জন্য, শিক্ষার জন্য, স্কুল খোলার জন্য আর কাজের দাবিতে লড়াই আন্দোলন করার জন্য। এর বাইরে তো কোনো আলোচনা নেই। আর আলোচনা হবে তৃতীয় সম্মেলন থেকে চতুর্থ সম্মেলনে যাবার আগে এই ঝাড়গ্রামের জন্য আমরা কি করতে চাইছি। হ্যাঁ, সমাজতন্ত্রের পক্ষে স্বপ্ন দেখতে চাইছি। সমাজতন্ত্র মানে খাটবো খাবো, সমাজতন্ত্র মানে সবাই সমান হবে, সমাজতন্ত্র মানে ছেলে মেয়ে আলাদা হবে না, সমাজতন্ত্র মানে বড় লোক গরিব লোক আলাদা হবে না, সমাজতন্ত্র মানে হিন্দু মুসলমান আলাদা হবে না, সমাজতন্ত্র মানে সবাইকে খেটে খেতে হবে। কেউ লুটে খেয়ে বগল বাজিয়ে গাড়ি হাঁকিয়ে ঘুরবে আর কেউ গতর খাটিয়েও নিজের ভাত জোগাড় করতে পারবে না, তা চলবে না। সেই সমাজতন্ত্রের স্বপ্ন দেখতে ডিওয়াইএফআই তার সম্মেলন হবে আর সেই सम्मेलन के सफल करार जन्य प्रकाश्य समावेश। हम लोगों का मुंह में एक और पेट में एक दोनों बात नहीं है। बाप एक है, बात एक है, इसीलिए सामना भी करना जानते हैं। और शहीदদের লাশ কাঁধে তুলে নিও ঝাড়গ্রামের বুকে ডিওয়াইএফআই ফিরে নিজেদের ঝান্ডাটা তুলেছে বামপন্থীদের পক্ষে। এই লড়াইটা কঠিন, কিন্তু আমরা জানি না তো পুলিশের ক্ষমতা শেষ কথা বলে, না তো গুন্ডাদের কথা শেষ কথা বলে, না তো বন্দুকের নল শেষ কথা বলে, আর না তো সরকারের দুর্নীতি আর দুষ্কৃতি রাজ শেষ কথা বলে। ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে, ঝাড়গ্রামের মাটিতে শেষ কথা বলবে মানুষ আর পেটের খিদে। যারা খেটে খেতে চায় তাদের পক্ষে ডিওয়াইএফআই, যারা লুটে খেতে চায় তাদের পেটে হাত ভরে ঘুষের টাকা বের করে নিয়ে আসা ডিওয়াইএফআই। তাই এই লড়াইটা যতটা তৃণমূলের বিরুদ্ধে ততটাই বিজেপির বিরুদ্ধে, যতটাই রাজ্য বাঁচানোর, জেলা বাঁচানোর, ঠিক ততটাই देश बचानोर। जिस देश का नींव रखे थे भगत सिंह, हम लोग उसी का नस्ल से आते हैं। आज যে দেশের জন্য ভগৎ সিং থেকে ঝাড়গ্রামের ডিওয়াইএফআই প্রাণ দিয়েছে তাদের রক্তের কসম। মাটিটা রক্তে স্লিপ হয়েছে, মাটিটা আলগা হয়েছে, কিন্তু যত মাটিটা আলগা হয়েছে আমাদের পা গুলো আর আমাদের মেরুদণ্ডটা তত সোজা হয়েছে। লাশ বয়েছি, লাশ এই কাঁধে ডিওয়াইএফআই এর কমরেডদের, বামপন্থীদের, লাল ঝান্ডার নেতাদের, গরিব মানুষের। আর যত লাশ বয়েছি তত কাঁধটা আমাদের শক্ত হয়েছে আর চওড়া হয়েছে। আপনাদের কাছে আর গোটাই ঝাড়গ্রাম নয়াগ্রামের সমস্ত মানুষের কাছে দেশ বাঁচানোর জন্য, রাজ্য বাঁচানোর জন্য, দেশের বেকার ছেলে মেয়েদের রুটি রোজগার, গা গতর মেধাকে বাঁচানোর জন্য আসুন। এই ভরসার হাত আপনাদেরকে ফিরিয়ে দেবে না। তাই মানুষের জোট শেষ কথা বলবে। সেই জোটের পক্ষে আগামী দিনে খেটে খাওয়া মেহনতি মানুষের আর বেকার ছাত্র যুবদের কাজের দাবিতে, লড়াইয়ের দাবিতে, তাদের পেটে ভাত আর হাতে কাজের দাবিতে যে লড়াইটা রাস্তায় থাকবে, সেই রাস্তায় আপনাদের প্রত্যেককে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।